প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন ইতিহাসবিদ, অধ্যাপক, গবেষক এবং লেখক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে তারপর আলোচনা শুরু করছি। হাজারীবাগ ট্যানালির সব কাজ বন্ধের নির্দেশ, গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে হাইকোর্ট। মানব জমিন ঐতিহাসিক ৭ই মার্চ আজ। আমাদের সময় বেসরকারি বিনিয়োগে ভাটা। সকালের খবর, হিন্দুস্তান টাইমসের খবর, প্রধানমন্ত্রীর সফরে প্রতিরক্ষা চুক্তি করতে চায় ভারত। জয় জয় দিন, কুমিল্লা নির্বাচনেও নারায়ণগঞ্জের কৌশল শাসক দলের। 14 উপজেলা ও 4 পৌরসভায় শান্তিপূর্ণ ভোট। ভোরের কাগজ, হাইকোর্টের রুল, বাংলা পাঠ্য বইয়ে পরিবর্তন কেন বেআইনি নয়। আমাদের অর্থনীতি, দ্রুত গ্যাস সংযোগ ও প্লট চান মালিকরা, স্থানান্তরের মুহূর্তে পরিবেশবাদীদের চাপ, ব্যবসায়ীদের জন্য হুমকি। দৈনিক দিনকাল, তারেক রহমানের বিরুদ্ধে নানামুখী চক্রান্ত অব্যাহত রয়েছে বিএনপি। বণিক বার্তা, অবৈধ ভিওআইপি বন্ধের সব উদ্যোগী ব্যর্থ। দৈনিক সংগ্রাম, অতীতের পুনরাবৃত্তি হলে কেউ মেনে নেবে না, খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিরোধী দলকে নির্বাচনে না এনে সরকারের উপায় নেই। দৈনিক করতোয়া, এরশাদের নতুন জোটের ঘোষণা শিগগিরই। দ্য ইন্ডিপেন্ডেন্ট, 60 হাজারীবাগ ট্যানারিস হাইকোর্ট। The Bangladesh Today, Historic March 7 today. Our Time, legality of changes in textbooks question. সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম আমরা। বেশ কিছু শিরোনাম রয়েছে সাম্প্রতিক খবর নিয়ে, তবে একটি অন্যতম প্রধান শিরোনাম হিসেবে তো আজ রয়েছেই যে আজ ঐতিহাসিক 7ই মার্চ, বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক রেসকোর্সের ময়দানের ভাষণের দিন, যে ভাষণে তিনি বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের মহান স্বাধীনতার সেই ঘোষণা পর্বের কথা স্মরণ করে আজকের আলোচনা শুরু করতে চাই। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আপনার সঙ্গে গলা মিলিয়ে আমিও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার যৎ সামান্য বা বিনম্র কথন শুরু করছি। আজ থেকে 46 বছর আগে 7ই মার্চ সকালে আমার ঘুম ভেঙেছিল একটা দারুণ উত্তেজনা নিয়ে। উত্তেজনাটি এর আগে কদিন থেকেই বাসা বেঁধেছিল মনের মধ্যে, কারণ জানতাম 7ই মার্চ দুপুর 2টোর দিকে রেসকোর্সে বঙ্গবন্ধু ভাষণ দেবেন এবং আমরা কানাকানি করছিলাম বা জনান থেকে নানা ধরনের মন্তব্য শুনছিলাম যে 7ই মার্চ আজকে স্বাধীনতা ঘোষিত হবে। এই উত্তেজনাটি একটু বিশেষ শক্তি সঞ্চয় করেছিল এই জন্যে যে 2রা মার্চ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়েছিল, আবার 3রা মার্চ পল্টনে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়েছিল, জাতীয় সঙ্গীত নির্বাচন করা হয়েছিল, বঙ্গবন্ধুকে জাতির জনক বলা হয়েছিল। বাকি রইল কি? বাকি ছিল শুধু স্বাধীনতার ঘোষণাটুকু। ভাবছিলাম বোধহয় হয়েই যাবে, কিন্তু তারপরে আর একটা চিন্তা ছিল যে যেহেতু আমি ইতিহাসের ছাত্র, যে ঘটনাটা কি ঘটবে তাহলে, কাজে সবকিছু মিলিয়ে একটা উত্তেজনা কাজ করছিল আর কি। তো সেই সভাটি অবশ্য শুরু হলো বেশ বিলম্বে, 3:15-20 মধ্যে ভাষণ শুরু করলেন বঙ্গবন্ধু। আমরা ভেবেছিলাম একটা দীর্ঘ ভাষণ শুনব, জাতীয় সংকটে নানাবিধ দিক নিয়ে বঙ্গবন্ধু আমাদের দিক নির্দেশনা দেবেন, কিন্তু ভাষণটা ছিল 18 মিনিট 31 সেকেন্ডের এবং পরবর্তী সময়ে হিসেব করে দেখা গেছে মুদ্রিত ভাষণ থেকে
যে সর্বমোট মাত্র 1108টি শব্দ ছিল। জীবনের সংক্ষিপ্ততম ভাষণে বঙ্গবন্ধু তার শ্রেষ্ঠতম কথাগুলোই বলেছিলেন। বাঙালির জাতীয় জীবনের ক্রান্তিকালে একটা বাঁক বদলের সূচক হিসেবে এই কালজয়ী ভাষণটি সবসময় ইতিহাস খ্যাত হয়ে থাকবে। এবং চমৎকার রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, কৌশল, ভাষিক পারঙ্গমতা সবকিছু মিলিয়ে এই ভাষণটি এখনো যারা আমরা শুনেছি মনে হয় কানে বাজে সেই বজ্র কণ্ঠ। আমরা হঠাৎ করে দেখলাম ভাষণটা শেষ হয়ে গেল, কিন্তু শেষ হয়ে যাবার পরে যখন নিজেদেরকে প্রশ্ন করেছিলাম, অন্তত আমি আমাকে প্রশ্ন করেছিলাম যে আমাদের শোনার কি কিছু বাকি রইল? আমরা যা শুনতে চেয়েছি তা বলেননি বঙ্গবন্ধু? উত্তর কিন্তু না। আমরা যা শুনতে চেয়েছি সবই শুনেছি। সংক্ষিপ্ত ভাষণে হলো বিন্দুতে সিন্ধু প্রত্যক্ষ করলাম সেদিন। প্রথম অংশে পাকিস্তানি শাসক গোষ্ঠীকে অনেকটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতির দিকে নিয়ে আসার একটা কৌশল প্রয়োগ করলেন। 4টি শর্ত, যেমন যে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার বিভাগে তদন্ত হতে হবে, সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, সামরিক শাসন প্রত্যাহার করতে হবে, আর নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। কিন্তু বঙ্গবন্ধু জানতেন যে এই শর্ত মানবে না পাকিস্তানি শাসক গোষ্ঠী। ইয়াহিয়া খানের জঙ্গি শাসন এ ধরনের শর্তের কাছে কখনোই তারা নতি স্বীকার করবে না, কারণ তারা তো চায় না যে রাজনৈতিক সংকটের সমাধান হোক। তাদের কথা হলো শোষণ, নির্যাতন অব্যাহত থাকে। সেই কারণে বঙ্গবন্ধু ভাষণের দ্বিতীয় অংশ, যেটি আমাদের জন্য বেশি প্রয়োজনীয়, আমাদের সশস্ত্র আগামীর ইঙ্গিত করলেন। এবং যে বাক্যটি আপনি উদ্ধৃত করলেন শুরুতে, কেন্দ্রীয় বাক্য, অর্থাৎ লক্ষ্য করুন, মুক্তির কথা আগে বলেছেন, স্বাধীনতার কথা পরে। মুক্তি আর স্বাধীনতা একই নিঃশ্বাসে তিনি বলেছেন। শুধু বিদেশি শক্তির শাসন থেকে নিষ্কৃতি নয়, বরং যে সমস্ত কারণগুলো জীবনকে নানানভাবে অরষ্ট করে, বিপন্ন করে, বিপর্যস্ত করে, তা থেকে মুক্তি। এই মুক্তির বিষয়টি যদি আপনি একটু ব্যাখ্যা করে বলেন ইতিহাসবিদ হিসেবে, যে কোন কোন বিষয়ের প্রতি সেখানে সেই ব্যাখ্যা বিশ্লেষণটি আসে? ব্যাপারটা হচ্ছে বঙ্গবন্ধু মুক্তির প্রতি এত বেশি যত্নশীল ছিলেন, ওই ভাষণেই আরো দুবার মুক্তির কথা বলেছেন রক্ত যখন দিয়েছে আরো রক্ত দেব, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ শব্দ বন্ধটি ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তিনি আল্লাহর নামে অঙ্গীকার করছেন, তিনি এককভাবে অঙ্গীকার করছেন না। কাজেই স্রষ্টার কাছে কতটুকু সমর্পিত সেটাও বোঝা যায়। আর একবার তিনি বললেন, বাংলার মানুষ রাজনৈতিক মুক্তি চায়, অর্থনৈতিক মুক্তি চায়, সাংস্কৃতিক মুক্তি চায়। তো আজকে 46 বছর পর বাংলাদেশ, অর্জিত বাংলাদেশ, যে বাংলাদেশে অর্জিত হয়েছে সেই লড়াইয়ের মাধ্যমে, যে লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছিল 7ই মার্চের ভাষণে, সেই অর্জিত বাংলাদেশে মুক্তি কতটুকু কার্যকর? আপনার প্রশ্নের নিহিতার্থ যদি আমি বুঝে থাকি, দেখুন, শুধু 7ই মার্চের ভাষণ তো নয়, 10ই জানুয়ারি 1972 দেশে ফিরে এসেও বঙ্গবন্ধু আবার বললেন মুক্তির কথা। তিনি বলেছেন বাংলার মানুষ মুক্ত হাওয়ায় বসবাস করবে। তো আজকে আমাদের অর্জন মিশ্র। অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে গেছি। যে দেশে সাম্প্রদায়িক গোষ্ঠীর অঙ্গুলি হেলনে মানুষের জীবন বিপন্ন হয়, গোবিন্দগঞ্জ বা নাসিরনগরের মতো ঘটনা ঘটে, রামুর বৌদ্ধ বিহার ধ্বংস হয়, লুট হয়, যে দেশে সাম্প্রদায়িক গোষ্ঠীর দিক নির্দেশনায় পাঠ্য বইয়ের পাঠ্যক্রম পরিবর্তিত হয়ে যায়,
সে দেশে কি করে আমি বলবো যে মানুষ মুক্ত হাওয়ায় বসবাস করছে? হ্যাঁ, আমাদের অনেক কিছু অর্জন আছে, অস্বীকার করব না, আমরা এগিয়েছি অনেক। নজর কারা আর্থ সামাজিক প্রবৃদ্ধি সারা বিশ্বের কাছে আমাদের সম্মানের আসনটি এনে দিয়েছে, কিন্তু আমরা মুক্তিযুদ্ধের চেতনার কত কাছাকাছি বা সেই চেতনা থেকে কত দূরে আছি, এই হিসেবটা আজকে মেলানো দরকার। বা ৭ই মার্চের ভাষণের দিক নির্দেশনা থেকে আমরা কি সরে গেছি না কাছাকাছি গেছি, এই প্রশ্নটিও বিবেচনা করা দরকার। ৭ই মার্চের ভাষণটিকে শুধু স্মরণ করলে নয়, বা ভাষককে শ্রদ্ধা জানিয়ে নয়, ভাষক ভাষণের মধ্য দিয়ে যা বলবার চেষ্টা করেছেন, যে নির্দেশনা দেবার চেষ্টা করেছেন, সেটুকু আমরা কতটুকু কার্যকর করতে পেরেছি, এর একটা স্থিতিপত্র তৈরি করা দরকার। প্রতি বছর ৭ই মার্চ এলে সেই স্থিতিপত্রের দিকে নজর দেওয়া দরকার বলে আমি মনে করি, আজকেও সেটি মনে করি আমি। আমরা এবার যদি একটু অন্য সংবাদ শিরোনামের দিকে যাই, তাহলে দেখি যে বেশিরভাগ সংবাদপত্রে একটি শিরোনাম এসেছে, সেটি হচ্ছে যে হাইকোর্ট একটি রুল জারি করেছেন, সেটি হচ্ছে বাংলা পাঠ্য বইয়ে পরিবর্তন কেন অবৈধ নয়। আমরা সম্প্রতি দেখেছি যে বাংলা পাঠ্য বইয়ে যে গল্প কবিতা যেগুলো ছিল, সেগুলো পাল্টে ভিন্ন ধরনের গল্প কবিতা সেখানে আনা হয়েছে। এই পরিবর্তনটির দিকে দৃষ্টি দিয়ে এই রুলটি জারি করা হয়েছে। আমি একটু আবার বিপন্ন বিষয় জাগে যে যখনই আমরা ব্যত্যয় বিচ্যুতির শিকার হই, তখনই আমাদের আদালত পথ দেখিয়ে দেন, এটি ভালো লক্ষণ। কিন্তু সব কাজেই আদালতকে কেন পথ দেখাতে হবে, এটা প্রশ্ন। পাঠ্য বইয়ের কথা তো বললামই। আমার একটি প্রশ্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রথম দিন থেকে করেছি, এই ঘটনাটি জানাজানি হবার পরে, যে হেফাজতে ইসলাম না হয় তাদের যা কিছু সূচি বা করণীয় সেটা তুলে ধরলো, কিন্তু কার নির্দেশে? শিক্ষামন্ত্রীর নির্দেশে, শিক্ষা সচিবের নির্দেশে, না পাঠ্যপুস্তক বিভাগের নির্বাহী প্রধানের নির্দেশে এই পরিবর্তনগুলো হয়েছে? কে দিয়েছেন? প্রধানমন্ত্রী দিয়েছেন। এই তথ্যটি কিন্তু আজও পেলাম না আমি আর কি, যে কেন কিভাবে পরিবর্তন হলো। এটা তো এমনি এমনি হয়ে যায়নি, তো কেন হলো? তো আদালত যে রুল জারি করেছে তার পেছনে অবশ্যই যুক্তি আছে। এই বিষয়টি জানতে চাওয়া উচিত যে কার নির্দেশে এবং কেন। হেফাজত কি বাংলাদেশ অর্জন করবার সময় কোনো ভূমিকা পালন করেছে? হেফাজতের যারা অনুসারী তারা কি বাংলাদেশের উদ্দেশ্য, আদর্শ, লক্ষ্য, চেতনায় বিশ্বাসী? তাহলে হেফাজতকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটি সরকারের কাছে আমার প্রশ্ন। তো কাজেই এর চেয়ে তো বড় প্রমাণ আর কিছু নেই যে হেফাজত অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমান প্রশাসনের কাছে। কিন্তু এই প্রশ্নটা আমি রেখে যাচ্ছি, এটা আমার খোলামেলা একটা চ্যালেঞ্জ থাকছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, যে তাদেরকে পরিষ্কার করতে হবে কার নির্দেশে, কার সিদ্ধান্তে এই পরিবর্তন হয়েছে। আরেকটি শিরোনাম রয়েছে হাজারীবাগে যে ট্যানারি, এখান থেকে স্থানান্তরের কথা রয়েছে দীর্ঘদিনই। এটি আদালত নির্দেশ দিয়েছেন, হাইকোর্ট নির্দেশ দিয়েছেন দ্রুত এখান থেকে সরিয়ে সাভারে নিয়ে যেতে। এটা প্রশাসনিক পদ্ধতিতে হলো না। বহুদিন থেকে শুনছি যে চূড়ান্ত তারিখ বলে দেওয়া হয়েছে, অতদিনের মধ্যে সরে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি নানান টাল বাহানা। আবার সে আদালতকে আবার নির্দেশ দিতে হচ্ছে যে গ্যাস, পানি, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, অর্থাৎ হাজারীবাগের ট্যানারিগুলোর অবস্থান সংকটাপন্ন করে তুলতে হবে, নইলে তারা সরবে না। তো কাজেই এটি কিন্তু একটু ভালো লক্ষণ নয়। সামগ্রিকভাবে আমি বলছি ভালো লক্ষণ নয় এই জন্যে যে কোথাও প্রশাসন কাজ করছে না, এটাই প্রমাণ করে। আমরা তো মাঝে মধ্যেই আদালতকে নির্দেশনা, এই যে বিজেএমই ভবন নিয়েও তো আদালতকে নির্দেশনা দিতে হচ্ছে। তো সবকিছুই যদি আদালত করে, তো তাহলে আমাদের দেশটা আদালতের হাতে ছেড়ে দেওয়া হোক। নির্বাহী বিভাগ দরকার নেই, আমাদের নির্বাহী বিভাগের কোন দরকার নেই, আদালত বিচারিক বিভাগটি দেশ চালাবে। তো এটি কিন্তু আমাদের একটা ঘাটতির দিক আমি মনে করি। সে ব্যাপারে নির্বাহী বিভাগকে, প্রশাসনকে যথেষ্ট সচেতন হওয়া
দরকার বলে আমি মনে করি। এটা তাদের জন্য কিন্তু একটা নেতিবাচক রেকর্ড তৈরি হয়ে যাচ্ছে আর কি। স্বাধীনতার মাস, এই মাসে আমরা দেখছি যে আমাদের লাল সবুজের ক্রিকেট দল তারা শ্রীলঙ্কা সফরে রয়েছে এবং আজ মঙ্গলবার তারা খেলতে শুরু করছে। আজকে বোধহয় বাংলাদেশ সময় 11টার দিকে মুখোমুখি হবে। তবে মুশফিক বলেছে যে দেশের মাটিতে শ্রীলঙ্কাকে হারানো সহজ নয়, তবে একেবারে অসম্ভব নয়। অর্থাৎ আশাবাদ এবং আত্মবিশ্বাস কিছুটা আছে, ওইটুকুই যথেষ্ট। আর খেলায় হার জিত আছে, কেমন খেললো সেটাই বড় কথা। তো শুভেচ্ছা থাকছে বাংলাদেশ দলের জন্য আর কি। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজন